মোদি পাল্টে গেলে বাংলাদেশের নীতি পরিবর্তন হবে কিনা জানি না, তো মোদি পাল্টে গেলে সরকার পাল্টে যাবে। কারণ ফেসিস্টে চিনে ফেসিস্ট, ওই ফেসিস্ট পাল্টে গেলে এই ফেসিস্ট পাল্টে যাবে। ইন্ডিয়াতে মোদিকে সরায় যারা আসবে, বহু রং বেরঙ্গের পার্টি একমত হয়ে ক্ষমতায় আসতে পারে কিনা, যদি পারে তাহলে যারা আসবে সামহাউ দে আর ডেমোক্রেট। মমতা থেকে ধরে অখিলেশ থেকে ধরে রাহুল গান্ধী, দক্ষিণে স্টেলিন, এইরকম যত আছে, এদের মধ্যে একটা গণতান্ত্রিক একটা ওই যে আন্দোলন সংগ্রামের মায়ের খাইতে খাইতে মানুষের প্রতি একটা মায়া, মমতা, আইনের প্রতি একটা শ্রদ্ধা আসছে। কাজে এরা যখন ক্ষমতা আসবে দেখবে বাংলাদেশে এক ফেসিস্ট বসে রয়েছে যে প্রত্যেক দিন মোদির পদসেবা করতো। তারা চাইবে যে বাংলাদেশে কোনো ফেসিস্ট না থাকুক, এখানে গণতান্ত্রিক শক্তি আসুক। এটা তাদের ইচ্ছা হইতে পারে, আর তাদের ইচ্ছা হইলে হবে। আমার দেশে তাদের হস্তক্ষেপ করার দরকার নাই, যেটা মোদি করতেছে আমার দেশে। আপনি বহুবার ভারতে গিয়েছেন, ভারতের অসংখ্য নেতাদের সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় যদি না আসতে পারে, তাহলে কি ভারতের বাংলাদেশ নীতির পরিবর্তন হবে? আমি অসংখ্যবার ভারতে গিয়েছি, সেটা বলাটা ঠিক হবে না। আমি ভারতে প্রথম গেছি আমার মুক্তিযুদ্ধের সময়, এই প্রথম আমার যাওয়া 1971 সাল। তাও আর কোথাও যাই নাই। আমি গেছি উত্তর সেক্টরে মেঘালয়ের বালাট, সেখান থেকে শিলং, সেখান থেকে গুয়াহাটি থেকে হইল জলপাইগুড়ি পাঙ্গা ক্যাম্প থেকে বাগডোগরা, যেখানে এয়ারপোর্ট থেকে ফ্লাই করছি দিল্লি, সাহারানপুর থেকে গেছি দেরাদুন। ওখান থেকে ট্রেনিং করে আবার লখনৌ হয়ে আর ট্রেনে আবার গুয়াহাটিতে শিলং থেকে ভিতরে ঢুকছি। আমার কথাগুলো কিন্তু আমার জীবনে মুখস্থ, মৃত্যুর আগে এগুলো কোনোদিন বলবো না। শিলং থেকে ভিতরে ঢুকছি যুদ্ধ করতে, শিলংয়ে মেঘালয় থেকে ভিতরে ঢুকছি। এইটা হলো প্রথম। তারপরে আর ইন্ডিয়াতে যাইনি। ইন্ডিয়াতে গেছি কারণ তখন মনে করলাম সমাজতন্ত্র হবে, সুন্দর দেশ হবে, গরিব মানুষের সংসার হবে, পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, গরিবের ছেলের হাতে শিশু শিক্ষা বই আসবে, কত সুন্দর হাসবে মানুষ, সুন্দর গ্রাম হবে, ছবির মেশর দেশ থাকবে, চোর থাকবে না, ডাকাত থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ঘুষখোর থাকবে না, সুদখোর থাকবে না। এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন। আমি বড় ব্যাকুল মানুষ। এই সময়টায় যাইতে আর ইন্ডিয়া যাওয়া হয়নি। আমাকে অনেকে বলছিল মুক্তিযুদ্ধের পরে ইন্ডিয়া যাওয়ার জন্য, চলে, আমি যাইতে পারিনি। 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেল, তাকে হত্যা করা হলো। তারপরে তো আর ইন্ডিয়া যাওয়ার প্রশ্ন আসে না। তারপরে একবার ইন্ডিয়া গেছিলাম যুদ্ধ করবার লাগে, এই 15ই আগস্টের পরে। যুদ্ধটা আর হয় নাই। ধর্মনগর দিয়া গিয়া, মানে মাধবপুরের চা বাগানের ভিতর দিয়ে ধর্মনগর গেছি, ধর্মনগর থেকে আগরতলা গিয়ে আবার ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় এসে গেছি। আর যাওয়া হয় নাই, যুদ্ধ আর ওখানে করি নাই। কারণ আমার কাছে তখন মনে হয়েছে তখন 71-এর পরিবেশ নাই যুদ্ধ করার মতো। এরপরে ইন্ডিয়া গেছি আমি আরো অনেক পরে। এটা হলো আমন্ত্রণে। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট হইলাম 1981, 82, 83, ওই সময়টাতে বেশ কয়েকবার ইন্ডিয়ান বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে সিপিএমের ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন এবং কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদের আমন্ত্রণে আমি বেশ কয়েকবার গেছি। ছাত্র সংগঠন করার জন্য গেছি। এখন আমার বন্ধু বান্ধব বেশ হয়েছে, এরা এখন আবার নেতা হয়েছে, অনেকেই পলিটিক্স ছেড়ে দিছে। তখন তৃণমূল ছিল না, ছিল কংগ্রেসের 2জন নেতার সঙ্গে যে আমার সবচেয়ে সুসম্পর্ক ছিল, 2জন নেতাই মারা গেছে। একজনের নাম প্রিয়রঞ্জন দাস মুন্সী, আরেকজনের নাম সুব্রত মুখার্জি। 2জনই মারা গেছে। আমাকে ভীষণ স্নেহ করতেন 2জনই। 15ই আগস্টের পরের কথা বলছি, যাওয়ার পরে। আরেকজন ছিলেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্যার। উনি আমাকে এত স্নেহ করতেন, এটা অনেকেই জানে। উনিও আর এখন নাই। এরপরে এখন যেটা আছে, এটা অনেকের সাথে আমার পরিচয় আছে, বা অনেকেই কথা বলতে আসে। এখন তো ফোন করলে হেলো কইলেই হয়। পৃথিবীতে ইউটিউব আছে, অমুক আছে, তমুক আছে, হেলো কইলে সারা দুনিয়া শুন। আমি একটা বক্তব্য যে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকে শুনে কইব এটা আপনি কি কইলেন। আমার সাথে তর্ক করব। বিজেপির এরা, তৃণমূলের এরা খুশি হইব, সিপিএমের এরা বলবো দোস্ত তুমি তো আগে খুব ভালো ছিলে, এখন তো আমাদেরকে কিছু জিজ্ঞাসা করো না। এগুলো আছে। এটা হলো ছাত্র রাজনীতি করার কারণে আমি হয়েছি। আর এই তৃণমূলের সাথে আমার সম্পর্কটা হলো 1986 সনে যখন আমি এমপি ছিলাম, তখন কংগ্রেসের আহ্বানে আমি গেছিলাম, দিল্লি গেছিলাম।
মোদি পাল্টে গেলে বাংলাদেশের নীতি পরিবর্তন হবে কিনা জানি না, তো মোদি পাল্টে গেলে হাসিনা সরকার পাল্টে যাবে। কারণ এসন কা তেসন সুটকি কা বাইঙ্গন, মানিকে রতন চিনে শোরে চিনে কচু, ফেসিস্টে চিনে ফেসিস্ট। ওই ফেসিস্ট পাল্টে গেলে এই ফেসিস্ট পাল্টে যাবে। ইন্ডিয়াতে মোদিকে সরায় যারা আসবে, বহু রং বেরঙ্গের পার্টি একমত হয়ে ক্ষমতায় আসতে পারে কি না, যদি পারে তাহলে যারা আসবে সামহাও দে আর ডেমোক্রেট। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মমতা থেকে ধরে অখিলেশ, অখিলেশ থেকে ধরে লাল্লু প্রসাদ যাদব তার ছেলে, তারপরে রাহুল গান্ধী, দক্ষিণে স্টেলিন, এইরকম যত আছে, এদের মধ্যে একটা গণতান্ত্রিক একটা ওই যে আন্দোলন সংগ্রামের মায়ের খাইতে 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 মানুষের প্রতি একটা মায়া, মমতা, আইনের প্রতি একটা শ্রদ্ধা আসছে। কাজে এরা যখন ক্ষমতা আসবে দেখবে বাংলাদেশে এক ফেসিস্ট বসে রয়েছে যে প্রত্যেক দিন মোদির পদসেবা করত। তারা চাইবে যে বাংলাদেশে কোনো ফেসিস্ট না থাকুক, এখানে গণতান্ত্রিক শক্তি আসুক। এটা তাদের ইচ্ছা হইতে পারে, আর তাদের ইচ্ছা হইলে হবে। আমার দেশে তাদের হস্তক্ষেপ করার দরকার নাই, যেটা মোদি করতেছে আমার দেশে। তাদের ইচ্ছার বাংলাদেশের ব্যাপারে তারা নিউট্রাল থাকবে এবং তাদের আশা থাকবে এই বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক। আমরা দাবি করতেছি ইন্ডিয়াতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক, আমি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক, যারা রং বেরঙ্গের মধ্যে এক রং করবে, শত ফুল ফুটতে দিবে, একটা বাগান হবে, শুধু গোলাপের চাষ না। আরএসএস তো বলতে চায় গোলাপের ফুলের চাষ করছে, না, রং বেরঙ্গের ফুল না হলে একটা বাগান হবে না। ইন্ডিয়া হলো একটা বাগান, বৈপরীত্যের মধ্যে হলো ইন্ডিয়ার ঐক্য। আর সমুদ্র হিমাচল যাকে বলা হয়, আফগানিস্তান থেকে বার্মা, ওই আসমুদ্র হিমাচলের যে ইন্ডিয়া, পদ্মা, মেঘনা, যমুনার যে ইন্ডিয়া, গঙ্গার যে ইন্ডিয়া, শতদ্রু বিপাশার যে ইন্ডিয়া, আমার ব্রহ্মপুত্রের যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়া, সেই ইন্ডিয়া আসুক। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়া। কেউ কারো উপরে হস্তক্ষেপ করার দরকার নাই। আমার পূর্বপুরুষরা, আমি মনে করি, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই বলছি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আমার পূর্বপুরুষরা একটা ভুল করে রেখে গেছে। এই ইন্ডিয়া একটা কনফেডারেল স্টেট হইতে পারত, এটা আরেকদিন আলোচনা করব। একটা কনফেডারেল স্টেট, দিল্লিতে শুধু দুইটা পাওয়ার থাকবে, একজন প্রেসিডেন্ট থাকবে আমাদের এই সুপ্পুর মতো, বা ওদের কি নাম মহিলা যে, তার মতো একজন প্রেসিডেন্ট, তার কোনো পাওয়ার নাই, সে একটা প্রতিপক্ষের প্রতীক। ফরেন এবং ডিফেন্স শুধু থাকবে এটার মধ্যে, আর সমস্ত ক্ষমতা স্টেটে থাকবে। ক্যাবিনেট মিশন, ক্রুক মিশন, কনফেডারেল স্টেট অফ ইন্ডিয়া, এরকম একটা দেশ থাকতে কেন আমরা করব? এখন তো কি হয়ে গেল, আমরা সব শত্রু হয়ে গেলাম পরস্পরের। প্রতিদিন ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট খেলা হয় না, যার যার দেশে আইসা। আমার কথাগুলো খুব বুঝবার চাই। প্রত্যেকের দেশে পারমাণবিক বোমা বানাইতে হয় একজন আরেকজনকে মারার জন্য, অথচ 10,000 বছরের ইতিহাস বলে, 10,000 বছরের ইতিহাস বলে, ওই আফগানিস্তান থেকে ধরে বার্মা পর্যন্ত আমরা সব ছিলাম সেই লোক যারা আসমুদ্র হিমাচলের মধ্যে অনেক শান্তিতে বসবাস করত। বিএনপির ব্যর্থতার কারণ কি বলে মনে করেন? বিএনপির কোনো ব্যর্থতা নাই, বিএনপির ব্যর্থতা নাই। বিএনপি, শুনেন, ঢেউ যেমন উঁচু নিচু হয়ে আসে, আন্দোলনটাও উঁচু নিচু হয়ে আসে। ঢেউ কিন্তু সমানে উঁচু হয়ে যায় না, তাহলে তো পাহাড়ের উপর উঠে যাও। ঢেউ আসে এইরকমভাবে, আন্দোলনও কিন্তু উঁচু নিচু হয়ে আসে। হয়তো বা একটু নিচুর মধ্যে পড়ছে, আবার উঁচু তুলবে, আবারও হবে। বিএনপির ব্যর্থতা কি? এখন তো এই দলের কর্মী দেখি জেলখানায় যায়। এখন তো নীরবের মতো লোকের নামে আমাদের 494টা মামলা আছে। টুকুর মতো যুব দলের ছেলেরা এখনও জেলখানায়। হাবিব তো ওই দিন বাইরে আসলো। কে না, সবার নামে মামলা মোকদ্দমা চলতেছে, এর মধ্যে তো চলতেছে। এবং বিএনপি, দেখেন, আপনাকে বলি, আন্দোলন কোনটা বলবেন আপনি? শেখ হাসিনা সরকার উপজেলা ইলেকশন ডাকছে, এমপি ইলেকশনে 5% ভোট দিতে গেছে কিনা, 39%। আর এই যে উপজেলা ডাকছে নৌকা মার্কা বাদ দেওয়া, তাও মানুষ যায় কিনা, কারণ নৌকাকে মানুষ ঘৃণা করে, নাও যেতে পারে। যদি বিএনপি ঠিক মতো ডাক দেয়, মাঠগুলা কুত্তা যাইব, এটা একটা কুত্তা মার্কা ইলেকশন, আবার মানুষ যাবে না এই সেন্টারে। এটাই তো বিএনপি জয়। আমি তো একটা কথা বললাম, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার ইজ পিপুল। কথাটা বলছি, হোয়াট ইজ লিডার? লিডার ইজ লাইট। কথাটা কি কইছি আমি? কথাটা কেন বুঝেন না? খালি এই উবায়দুল কাদের সাহেবের মতো সেতু মন্ত্রী তাহলে একজন নেতা না,
যে রাস্তা দিয়ে যে বক্তৃতা করলে 5 লাখ লোকে শুনে, জনসভা করলে 50,000 লোক সামনে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা শুনে, হি ইজ লিডার। যে রাস্তা দা মিছিল করলে পরে 10,000 লোক এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বলে, হে ইজ দ্য লিডার। লিডার কি? পলিটিক্সের লিডার তো সে, জনগণ তার সাথে, যার সাথে। কিসের লিডার এরা? কিসের প্রধানমন্ত্রী? কি প্রধানমন্ত্রী এরা? মানুষকে যা আমারে গুলি করে মারার প্রধানমন্ত্রী, মানুষকে জেলখানায় নেওয়ার প্রধানমন্ত্রী। এরা কি জনগণের ভালোবাসার প্রধানমন্ত্রী? 17 কোটি মানুষকে এদেরকে ভালোবাসে। একটা মা কি উপদেশ দেয়, এই বাবা তুমি হাসিনার মতো হইও? একটা বাবা কি তার ছেলেকে বলে তুমি উবায়দুল কাদেরের মতো হইও? আমি চ্যালেঞ্জ করলাম কথাটা খুব। একটা রাজনৈতিক নেতা, যে রাজনৈতিক মুক্তিযোদ্ধা কি তার ছেলেকে উপদেশ দেয় আওয়ামী লীগের মতো নেতা হইও? এমনকি যে লোকটা এখনো আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধ করছে, হ কি তার ছেলের উপদেশ দেয় যে আওয়ামী লীগের মতো নেতা হইও? কথাটা কি আমি বুঝাইতে পারছি কিনা? এই দিস ইজ নট লিডারশিপ। এগুলা কি এর নেতা? আমি ক্ষমতায় বসে রইলাম, আমার অনেক টাকা হইল, আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, বয়স আমার 3 বছরের ছোট, কিন্তু ওকালতিতে আমার চেয়ে অনেক বড় মানুষ ছিলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন, একটা শহীদ পরিবারের সন্তান, যার বাবা MS খন্দকার কিন্তু বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হয়েছিল। বঙ্গবন্ধু তাকে তার বাবাকে বানাইছিল, উনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমার কাছে মনে হলো বিনা কারণে লোকটা চলে গেল। যেদিন যায়, এর আগের দিন গাড়ি বারান্দায় আমার সাথে দেখা হয়েছে, হাত মেলাইলো, কিছুই বললো না, শুনলাম মারা গেছে। কালকে তার জানাজা পড়লাম, কবর হইল, তার জন্য মনটা খুব খারাপ। তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।